এই যে সিভিক ভলেন্টিয়ার বা এএসআই পয়সা তুলছে, এখান থেকে কে কে ভাগ নেন সেটা তদন্ত করে দেখা হোক। খালাসির বেশে লরিতে উঠে গেলাম, তা সেই লরি যখন পুলিশের লোকেরা যেখানে ডিউটিতে আছে, যে যে ঘটনার কথা আপনারা বলছেন সেখান দিয়ে যাবে, সেখানে কোনো পুলিশ অফিসার যদি পয়সা চাইতে আসে, তো আমি তাকে সঙ্গে সঙ্গে ধরতাম এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। তো আমি কিন্তু সিভিল ড্রেসেই ওই ইউনিফর্ম পরা পুলিশ অফিসারকে টাকা সমেত ধরে থানায় নিয়ে গিয়েছিলাম, তার বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছিলাম এবং তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আমার এই কাজকে সেদিন আমার পুলিশের লোকেরা খুব বেশি সমর্থন করেনি। আপনারা এটা বোধহয় সকলেই জানেন যে ব্যারাকপুরে আর্মির একটা ক্যান্টনমেন্ট আছে, কিন্তু অনেকেই জানেন যে ব্যারাকপুরে এয়ারফোর্সেরও একটা এয়ার বেজ আছে, যেখান থেকে সামরিক বাহিনীর বিমান ওঠানামা করে। ট্রাভেল ব্লগার ছিল জ্যোতি এবং সেখান থেকে সে পাক গুপ্তচর বনে গেল এবং দেশের বিরুদ্ধে এই এমনভাবেই তাকে প্রলুব্ধ করা হলো। আপনি যে প্রশ্ন করছেন সেটা ঠিক নাও হতে পারে। এরকমই ট্রাভেল ব্লগার যারা রয়েছে আমাদের আশপাশে, তাদের মধ্যেও কোনো পাক গুপ্তচর বা এরকম অন্য দেশের গুপ্তচর লুকিয়ে নেই তো? এবং এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আমাদের জন্য অত্যন্ত ভয়ের ব্যাপার। গুপ্তচর যে শুধুমাত্র ওই ইউটিউবাররা হবেন এরকম কথা নয়। প্রচণ্ড বেআইনি কাজ হয়েছে, কোর্টের যে রায় সেটাকে লঙ্ঘন করা হয়েছে এবং এটা যারা করেছেন তাদের সাজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মমতা ব্যানার্জি টাকা আদায় করছিলেন, অন্তত টাকা আদায়ের কথা ব্যাপারটা জানছিলেন, কিন্তু সেটা বন্ধ করেননি। যিনি কোনোদিন লক্ষ্মণ রেখা মানেননি, পুলিশ অফিসার মুখে কালি লাগিয়ে দেয় লক্ষ্মণ রেখা, পুলিশ অফিসের চেয়ারে বসে পড়া লক্ষ্মণ রেখা, রাইটার্সে গিয়ে ধর্ণা দেয়া লক্ষ্মণ রেখা পালন করা, তো উনি এসব কথা বলেন কি করে? সামান্যতম লজ্জাবোধ থাকলে বলতেন না। এসএসসি কাদেরকে নিয়োগ করেছে স্বচ্ছভাবে, কাদেরকে পয়সা নিয়ে নিয়োগ করেছে এসএসসি জানে না? এটা হয়? মমতা ব্যানার্জি কাদের কাছ থেকে পয়সা আদায় করেছে জানেন না? উনি কী করে চাকরিহারাদের পাশে থাকবেন? সরকার যদি পাশে থাকতো তাহলে চাকরি বাতিল তো হতোই না। তো আলুর চপ ভাজা যদি এত লাভজনক হয়, তাহলে পিসি ভাইপোতে প্রথমে শুরু করুন, তো তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে অন্য লোকেরাও শুরু করবে। তো এত লাভজনক কাজ তিনি নিজে কেন করছেন না? দেখুন, এটা পুলিশকে বলে নয়, যে কেউ যদি অন্যায় কাজ করে ধরা পড়েন তাহলে সামান্য যদি লজ্জাবোধ থাকে তাহলে তারা তো ক্ষমা চাইবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু আপনারা যে সিভিক ভলেন্টিয়ার এবং এএসআইয়ের কথা বলছেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কারণ আমি পুলিশে অনেক দিন কাজ করেছি, যদি উপরের অফিসাররা এই পয়সা তোলার সঙ্গে যুক্ত না থাকেন তাহলে এটা চলতে পারে না। অতএব এই যে সিভিক ভলেন্টিয়ার বা এএসআই পয়সা তুলছে, এখান থেকে কে কে ভাগ নেন সেটা তদন্ত করে দেখা হোক, যে এই ভাগ শুধু পুলিশ অফিসারদের কাছেই সীমাবদ্ধ থাকে না পার্টির নেতাদের কাছেও যায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি যেখানে পুলিশে কাজ করেছি, আমি বলছি যে এরকম পয়সা আদায় করে ধরার জন্যে, যে আমি বাঁকুড়ায় বা শিলিগুড়িতে যখন কাজ করতাম, তখন এরকম যাতে আমার পুলিশের লোকেরা না করতে পারে তার জন্যে, ধরুন আমি ইউনিফর্ম পরে আছি, উপরে একটা চাদর কি গামছা টামছা জড়িয়ে মাথায় একটা গামছার মতো কিছু লেগে খালাসির বেশে লরিতে উঠে গেলাম। তা সেই লরি যখন পুলিশের লোকেরা যেখানে ডিউটিতে আছে, যে যে ঘটনার কথা আপনারা বলছেন সেখান দিয়ে যাবে, সেখানে কোনো পুলিশ অফিসার যদি পয়সা চাইতে আসে, তো আমি তাকে সঙ্গে সঙ্গে ধরতাম এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। ফলে আমি যেখানে কোনো অফিসার হিসেবে নিযুক্ত আছি, সেখানে কোনো লরির কাছ থেকে একজন, সে এএসআই হোক, এসআই হোক, যে কোনো পদের পুলিশের লোক হোক, সে পয়সা চাওয়ার আগে 10 বার ভাবছে যে এখানে আমার সিনিয়র অফিসার আছে কিনা। তো এই সারপ্রাইজ যদি থাকে তাহলে পুলিশের লোকেরা এরকমভাবে প্রকাশ্যে পয়সা তুলতে পারে না। আমি এটা অনেক দিন ধরে এর বিরোধিতা করে এসেছি এবং আমি বলে আসছি যে আমাদের যে সিনিয়র অফিসাররা এর সঙ্গে যুক্ত, এবং সিনিয়র অফিসাররা এই টাকার ভাগ রাজনৈতিক নেতাদেরও দেন,
যেন আমি বলছি, আমি যখন কলকাতা পুলিশের ডিসিডি স্পেশাল ছিলাম, তো জানেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের পোস্টটা সাদা পোশাকের হয়। তো আমি সেখানে একটা অন্য কাজে খোঁজ নিতে গিয়েছিলাম, তখন দেখছি যে ওরকম একটা লরি থেকে একজন ইউনিফর্ম পরা পুলিশের লোক পয়সা নিচ্ছে। তো আমি কিন্তু সিভিল ড্রেসেই ওই ইউনিফর্ম পরা পুলিশ অফিসারকে টাকা সমেত ধরে থানায় নিয়ে গিয়েছিলাম, তার বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছিলাম এবং তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আমার এই কাজকে সেদিন আমার পুলিশের লোকেরা খুব বেশি সমর্থন করেনি। তাদের বক্তব্য ছিল, আমি ডিটেকটিভ ডিপার্টমেন্টে আছি, এটা ট্রাফিকের লোক, তার জন্য ডিসি ট্রাফিক আছে, অন্য অফিসাররা আছে, আমি কেন তাদের দুর্নীতি দেখতে গিয়েছি। তো আমি যেটা বলতে চাইছি যে আপনারা যেটা সিভিক ভলেন্টিয়ার এবং এএসআইয়ের পয়সা আদায় করা দেখছেন, এটা কিন্তু তাদের মধ্যে সীমাবদ্ধ নয়। সিনিয়র অফিসাররা এর সঙ্গে যুক্ত এবং পার্টির নেতারাও এর সঙ্গে যুক্ত থাকেন। যে টাকা আদায় হয় তার ভাগ সিনিয়র অফিসারদের কাছে যায়, পার্টির নেতাদের কাছে যায়, না হলে প্রকাশ্য দিবালোকে এরকম ঘটনা চলতে পারে না। শিয়ালদা হাওড়া স্টেশনের প্রচুর খুঁটিনাটি পাক গুপ্তচর জ্যোতির ব্লগের মাধ্যমেই মানে দেখা গিয়েছিল। তাহলে কি বাংলার খবর এইভাবেই পাকিস্তানে পৌঁছেছিল, যখন তিনি বাংলার বিখ্যাত দোকানগুলোতে ঘুরেছিলেন, খাওয়া দাওয়া করেছিলেন বা শিয়ালদা স্টেশনের ব্লগ করেছিলেন, এইভাবেই খুঁটিনাটি বাংলার সমস্ত পৌঁছে গেছিল পাকিস্তানে? কি মনে হয়? জ্যোতি ধরা পড়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কাছ থেকে যেসব তথ্য এখন পর্যন্ত পাওয়া গিয়েছে তাতে মনে হচ্ছে যে তিনি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে অফিসারদের হয়ে বা সেখানকার শাসক দলের নেতাদের হয়ে গুপ্তচর ভিত্তিক কাজ করছিলেন। যদি করছিলেন তাহলে তো প্রতিবেশী রাষ্ট্র কী চাইবে? যে কোনো যদি ধামাকা করতে চান তাহলে শিয়ালদার মতো একটা বড় স্টেশন, তাহলে সেখানে কোন দিক দিয়ে ঢোকা যায়, কোন দিক থেকে ট্রেন আসে, কোথায় কোনো ঘটনা ঘটালে বেশি তার প্রভাব পড়বে, এগুলো তারা জানতে চাইবেন। আর দেখবেন যে তিনি যেসব জায়গায় গিয়েছেন তার মধ্যে ব্যারাকপুর আছে। ব্যারাকপুর আপনারা এটা বোধহয় সকলেই জানেন যে ব্যারাকপুরে আর্মির একটা ক্যান্টনমেন্ট আছে, কিন্তু অনেকেই জানেন যে ব্যারাকপুরে এয়ারফোর্সেরও একটা এয়ার বেজ আছে, যেখান থেকে সামরিক বাহিনীর বিমান ওঠানামা করে এবং যুদ্ধের সময় এই এয়ারবেস থেকে প্লেনগুলো উঠে যুদ্ধে অংশ নেয়। অতএব এটা সামরিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তো তিনি যে ব্যারাকপুরে বারবার যাচ্ছেন, বিরিয়ানি খেতে হতেই পারে, কিন্তু বিরিয়ানি খাওয়াটা শুধু উপলক্ষ ছিল। তারপরে একদিন একটা টিভি চ্যানেলে যেটা দেখাচ্ছিলেন যে তিনি সকালবেলা সেখানে গিয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, কতটা সময় সেটুকু জানা যাচ্ছে। আবার বিকেলে তাকে ধোবিঘাটে দেখা গিয়েছে, কিন্তু মাঝে তিনি কোথায় ছিলেন সেটা জানা যাচ্ছে না। এরকম হতে পারে যে তিনি হয়তো সেই আর্মি বা এয়ারফোর্সের বেজে ঢুকতে পারেননি, সেটা ঢোকা খুব সহজ নয়। কিন্তু যদি এইটাই তিনি ছবি তুলে নিতে পারেন যে সেখানে ঢোকার জন্য কোথায় কোথায় রাস্তা আছে, সেই বাইরে থেকে কতটুকু দেখা যায়, তো সেটাই তো অন্য রাষ্ট্রের পক্ষে অনেক বড় ইনফরমেশান, যেটা তাদের পক্ষে জোগাড় করা সরাসরি সম্ভব নয়। তারপরে দেখুন, আমি শিলিগুড়িতে অ্যাডিশনাল এসপি ছিলাম, তো শিলিগুড়ির যেসব ছবিটা দেখেছি, যেমন ওখানে করোনেশন ব্রিজের একটা ছবি দেখেছি। আপনারা যদি ওখানে যান দেখবেন যে তিস্তা, যে কোনো পাহাড়ি নদী অনেকটা গভীর খাতের সৃষ্টি করে আসে। তো ওখানে তিস্তার গভীরতা অনেকটা বেশি, দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে একটা খাত দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। তো এইটাকে যোগ করে করোনেশন ব্রিজ আছে। আমি ওখানে যখন ছিলাম তখন আমি দেখেছি যে ওখানে পুলিশ, সামরিক বাহিনীর লোক মোতায়েন থাকেন এবং সেখানে ছবি তোলা নিষিদ্ধ। কিন্তু সে একদম পরিষ্কার ছবিটা তুলতে পেরেছে। কি করে তুলতে পেরেছে আমি জানি না। আমাদের ওখানে যারা ডিউটিতে ছিলেন তারা যদি তাদের ডিউটিটা পালন করতেন তাহলে এই ছবি তার পক্ষে তুলতে পারার কথা নয়।
তো এই রকম ছবি যদি থাকে, ধরুন যদি কেউ চান যে একটা নদীর এপার ওপার ব্রিজটা জুড়েছে, অতএব এটা 1 মিনিটে ওপারে চলে যাওয়া যায়, কিন্তু এই ব্রিজটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে অনেকটা পথ ঘুরে অন্য ব্রিজ দিয়ে আবার আপনাকে ওই জায়গায় পৌঁছতে অনেকটা সময় লাগবে। সামরিক দিক দিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যে এখানকার ছবি প্রথমত তো একদম বেড়াতে গেলে বা ভ্রমণের জন্য গেলে তাকে তুলতে দেওয়ার কথা নয়, এবং তিনি তুলে এটা যদি শত্রু দেশের হাতে দিয়ে দেন, তাদের সামরিক বাহিনীর কাছে এসব ছবি থাকে, তাহলে তাদের তো এসব জায়গায় হামলা করার পক্ষে সুবিধাজনক হবে। তো এটা খুবই চিন্তার বিষয়। তবে আপনারা জানেন যে একদম প্রাচীন কাল থেকে গুপ্তচর বৃত্তি চালু আছে, এবং সে আপনারা হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, সব রকম ট্র্যাপের কথা শুনেছেন। তো এখানে যেভাবে তার সঙ্গে বন্ধুত্ব করেছে হাই কমিশনের লোকেরা, এবং তার মাধ্যমে তারা সে দেশেও তাকে পাঠানো হয়েছে বা তিনি গিয়েছেন, এটা কিন্তু খুব ভালোভাবে তদন্ত হওয়ার দরকার আছে। এই কয়েকটা বিষয় আপনার উত্তরের মধ্যে বললেন, তার মধ্যে একটু আগে অন্য একটা প্রশ্নের উত্তরে বলছিলেন যে সর্ষের মধ্যেই ভূত থাকে, তা না হলে এই টাকা তোলা দিবালোকে সম্ভব হয় না। এবং আরেকটাও কথা একটু আগে বললেন হানি ট্র্যাপের কথা। আমার প্রশ্ন এই জ্যোতিকে নিয়ে, যে একটা খবর জানা যাচ্ছে যে এই জ্যোতি তাকে দেখা গেছে পাকিস্তান হাই কমিশনে তিনি যাচ্ছেন, ইফতারের নিমন্ত্রণ পেয়ে সেখানে যাচ্ছেন, এবং এটাও জানা যাচ্ছে যে মুরিদকে, যেখানে লস্কর-ই তৈয়বার ঘাঁটি ছিল, সেখানে তাকে রীতিমতো প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং তাহলে কি এই জ্যোতি হানি ট্র্যাপ করে এমন কোনো রকমভাবে, এই যে ধরুন যখন বিরিয়ানি খেতে এসেছিলেন তিনি ব্যারাকপুরে, অথবা শিলিগুড়ির কথা বললেন, যে সেখানে আপনি একটু আগে বললেন যে যদি ওখানকার অফিসাররা সচকিত থাকতেন তাহলে সেক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারতো না, তাহলে কি কোনো হানি ট্র্যাপে ফাঁসিয়ে কাউকে, মানে আমাদেরই দেশের কাউকে ফাঁসিয়ে নিয়ে বা কোনো অফিসারকে ফাঁসিয়ে নিয়ে যদি এই রকম ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে তো সেটা দেশের স্বার্থ রক্ষার পক্ষে বা দেশের যে পরিস্থিতি রয়েছে দেশকে সুরক্ষা দেওয়ার, সেক্ষেত্রে অনেক বড় একটা থ্রেট হয়ে যাচ্ছে। হানি ট্র্যাপ হলেও থ্রেট হচ্ছে, এটা যদি মানি ট্র্যাপ হয় তাহলেও থ্রেট হচ্ছে। কিন্তু কোথায় কোনটা বেশি কাজ করবে সেগুলো তো নির্ভর করে যে তিনি যার সঙ্গে ডিল করছেন। কোনো অফিসারের ক্ষেত্রে হানি ট্র্যাপ বেশি কাজ করবে, কোনো অফিসারের ক্ষেত্রে মানি ট্র্যাপ ভালো কাজ করবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনারা যদি দেখেন, আমি একটা বাংলা উপন্যাসে পড়েছিলাম যে একজন লোককে, সে ঘুষ খায় না, কিন্তু সে এক দেবতার ভক্ত, তো তার কাছে যখন যাচ্ছে সেই দেবতার একটা ছবি খুব ভালো করে বাঁধিয়ে নিয়ে গিয়ে তাকে উপহার দেওয়া হচ্ছে। আমি কথাটা কেন বলছি আপনি বুঝতে পারছেন। তো এখানে যেখানে যেরকম দরকার হয় সেরকমভাবে তারা ব্যবহার করেন। এখানে জ্যোতিকে নিয়ে আরেকটা প্রশ্ন আসছে, যে জ্যোতির চোখ দিয়ে কি ভারত দেখতো আইএসআই এর এজেন্টরা? কারণ ইন্ডিয়া টুডের একটা প্রতিবেদনের মানে তরফে জানা গিয়েছে যে পাকিস্তানি আইএসআই এজেন্টদের সঙ্গে জ্যোতির যে হোয়াটসঅ্যাপ চ্যাট তাদের হাতে সেটা এসছে, এবং প্রতিটিতে এক একটি কোড ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক শব্দ ব্যবহার করা হয়েছে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে যে ওই এএসআই এজেন্ট জ্যোতিকে নির্দেশ দেন ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশের সময় যদি কোনো ভারতীয় গুপ্তচরকে বিশেষ করে কোনো দায়িত্ব নিতে দেখে তাহলে সেটা যেন তাকে জানানো হয়। আপাতত এই চ্যাটের মাধ্যমেই জ্যোতির আসল সত্যি খোঁজার চেষ্টা করা হচ্ছে, কিন্তু একটা বিষয় এখনও কিন্তু অন্ধকারে। মেঘের আড়ালে কে আসে, মানে কে আসল মেঘনাথ, যে জ্যোতির এত টাকা, তাকে এত টাকার সরবরাহ কোথা থেকে কে করছে, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কার মাধ্যমে এই টাকা আসছে, কে আসলে সেই মেঘের আড়ালে রয়েছে, সেটাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। কি বলবেন? টাকা বিভিন্নভাবে দেওয়া হতে পারে, সেটা হাতে হাতে ক্যাশ দিয়ে দেওয়া হতে পারে, এবং এখানে সত্যিই যদি ভদ্রমহিলা পাকিস্তানের আইএসআই বলুন বা সেনাবাহিনী বলুন বা কোনো জঙ্গি সংগঠনের কাজ করে থাকেন, তাহলে তারা রেকর্ড রেখে টাকা পয়সা দিচ্ছেন এটা তো চাইবেন না। তারা হয় তাকে নগদে কোথাও দিয়ে দেবেন, অথবা তাদের পরিচিত কোনো লোককে বলে দেবেন যে একে টাকা দিয়ে দেওয়া হোক, তাকে তারা দিয়ে দেবেন। আমি যতটুকু জানি যারা টাকা পয়সা দেয়
তারা কোনো ট্রেল রাখতে চায় না। তো এক্ষেত্রে আপনাকে যদি, আপনি যাদের কথা বলছেন মেঘনাদের কথা, তো তাহলে তাকে খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং জিজ্ঞাসাবাদের সময় যে বৈজ্ঞানিক যেসব পদ্ধতি আছে সেগুলোর সাহায্য নিতে হবে। বৈজ্ঞানিক অনেকগুলো আছে, আপনারা জানেন যে লাই ডিটেক্টরের কথা, আপনারা জানেন ব্রেন ম্যাপিংয়ের কথা। তো সেসবের সাহায্য নিলে সেগুলো বেরোনো সম্ভব। স্যার, একটা জিনিস তো আমরা দেখতে পেলাম যে ট্রাভেল ব্লগার ছিল জ্যোতি, এবং সেখান থেকে সে পাক গুপ্তচর বনে গেল এবং দেশের বিরুদ্ধে এই এমনভাবেই তাকে প্রলুব্ধ করা হলো। আপনি যে প্রশ্ন করছেন সেটা ঠিক নাও হতে পারে। এমনও হতে পারে যে সে এমনি সাধারণ একজন ইউটিউবার ছিলেন, কিন্তু যখন কোনো এজেন্সির হয়ে তিনি চরের কাজ করতে লাগলেন, সে যারা কাজ করাচ্ছেন তারাই তাকে বুদ্ধি দিতে পারেন বা তিনি নিজেও বুঝতে পারেন যে এটা অন্য কোনো বিষয় নিয়ে যদি ব্লগ তিনি করেন তাহলে করোনেশন ব্রিজের ছবি নেওয়া তার পক্ষে সুবিধাজনক হবে না, ব্যারাকপুরের কাছাকাছি কোনো ইনস্টলেশনের ছবি নেওয়া, শিয়ালদা স্টেশনের ছবি নেওয়া, হাওড়া স্টেশনের ছবি নেওয়া অত সুবিধাজনক হবে না। কিন্তু তিনি এই যে ভ্রমণের ব্যাপারে যদি ব্লগ করছেন এটা বলেন, তাহলে যে কোনো সাধারণ লোককে যদি দেখান যে দেখুন আমি এখানে এখানে করেছি, তাহলে প্রাথমিকভাবে একটা সাধারণ মানুষের ধারণা হবে যে না, এই মহিলায় যে বিভিন্ন ভ্রমণের স্থান আছে সেগুলো নিয়ে ছবি তোলেন, লোকে তার থেকে কিছু খবর পাবেন, অতএব তার প্রতি সন্দেহটা কম হবে। অতএব আমি যেটা বলতে চাইছি এক কথায় বলতে গেলে, যে এমনও হতে পারে যে যারা তাকে এই চর নিযুক্ত করেছেন তারা দেখেছে যে তিনি ভ্রমণের ওপর ব্লগ করেন, এটা দেখে হতে পারে। আবার এমনও হতে পারে যে তাকে নিযুক্ত করার পর তাকে বলেছেন যে আপনি এই ভ্রমণের ওপর ছবি তুলুন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। স্যার, মানে এইখানেই আসছিলাম যে ট্রাভেল ব্লগিং বিষয়টা অত্যন্ত জনপ্রিয় এবং মানুষ দেখতেও খুব পছন্দ করে। অনেকের পক্ষেই বিদেশে যাওয়া সম্ভব হয় না, তারা বিদেশের এই সমস্ত ব্লগগুলো দেখে তারা বিদেশ ভ্রমণের স্বাদ অনেকটা মিটিয়ে নিতে পারেন। কিন্তু এই ট্রাভেল ব্লগারদের পেছনে জ্যোতিকে দেখে এখন সাধারণ মানুষ ভয় পাচ্ছে যে এরকমই ট্রাভেল ব্লগার যারা রয়েছে আমাদের আশপাশে, তাদের মধ্যেও কোনো পাক গুপ্তচর বা এরকম অন্য দেশের গুপ্তচর লুকিয়ে নেই তো? এবং এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আমাদের জন্য অত্যন্ত ভয়ের ব্যাপার। দেখুন, গুপ্তচর আপনার বাজারে থাকতে পারে, আপনার স্কুলে বা কলেজে থাকতে পারে, গুপ্তচর আপনার যেখানে কাজ করছেন সেখানে থাকতে পারে, গুপ্তচর সেনাবাহিনীতে থাকতে পারে, গুপ্তচর পুলিশ বাহিনীতেও থাকতে পারে, যে কোনো জায়গায় গুপ্তচর থাকতে পারে। কোন জায়গার খবর জোগাড় করতে গেলে কী হিসেবে থাকলে সুবিধা হবে সেইভাবে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এরকম অনেক করা হয় যে একজন সে পুলিশ অফিসার, তাকে কোনো একটা কলেজে ভর্তি করে দেওয়া হচ্ছে বা তাকে যদি সম্ভব হয় সেই কলেজে পড়ানোর জন্য নিযুক্ত করে দেওয়া হচ্ছে, ইউনিভার্সিটিতে নিযুক্ত করা হচ্ছে, তার পক্ষে যদি খবর সংগ্রহ করার সুবিধা হয়। তাহলে আপনি যেটা বলছেন গুপ্তচর যে শুধুমাত্র ওই ইউটিউবাররা হবেন এরকম কথা নয়। একজন খুব বড় গায়ক তিনিও গুপ্তচর হতে পারেন, একজন বড় পুলিশ অফিসার তিনিও গুপ্তচর হতে পারেন, একজন নায়ক বা নায়িকা তিনিও গুপ্তচর হতে পারেন। স্যার, একটু চাকরি প্রার্থীদের প্রসঙ্গে আসি যে এখন দেখা যাচ্ছে চাকরি প্রার্থীরা যে অশিক্ষক কর্মীদের ভাতা দেওয়ার কথা রাজ্য ঘোষণা করেছে এবং রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বঞ্চিত নিয়োগ প্রার্থীরা। জরুরি ভিত্তিতে মামলার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবারই মামলার শুনানির সম্ভাবনা আছে। কীভাবে দেখছেন বিষয়? সুপ্রিম কোর্টের যে 3 তারিখের রায় ছিল সেটা যদি আপনারা দেখেন, যে সিবিআই যাদের অবৈধভাবে নিযুক্ত হয়েছেন বলে চিহ্নিত করেছিল তাদের ব্যাপারে অর্ডার ছিল যে তারা সুদ সমেত যে বেতন নিয়েছেন সেটা ফেরত দেবেন এবং নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে তাতে তারা অংশগ্রহণ করতে পারবেন না। এখন আপনারা যে ভাতা দেওয়ার কথা বলছেন, আমি তাদের ঘোষণা এবং মুখ্যমন্ত্রীর কথাও শুনেছি, কোথাও পরিষ্কার নয় যে তারা বলছেন যে যাদেরকে সিবিআই চিহ্নিত করেনি আপনারা একমাত্র
তাদেরকেই ভাতা দিচ্ছি। কিন্তু সুপ্রিম কোর্ট যাদের বেতন ফেরত দিতে বলেছে সুদ সমেত, এবং যারা নিয়োগ প্রক্রিয়ার অংশ নিতে পারবে না তাদেরকে যদি ভাতা দেওয়ার আদেশ হয়ে থাকে এবং দিয়ে থাকেন, তাহলে আমি বলবো যে এটা অবশ্যই প্রচণ্ড বেআইনি কাজ হয়েছে। কোর্টের যে রায় সেটাকে লঙ্ঘন করা হয়েছে, এবং এটা যারা করেছেন তাদের সাজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। স্যার, আরেকটা বিষয় যে রাস্তা আটকে আন্দোলন ঠিক নয়, লক্ষণরেখা থাকা উচিত, চাকরিহারা শিক্ষকদের মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন, এবং তিনি আরও বলছেন যে আন্দোলনকে সমর্থন করি, তবে নিয়ম মেনে চাকরিদের নিয়ম মেনে এই আন্দোলনকে সমর্থন করা উচিত, আর শিক্ষকদের চাকরি যাওয়ার জন্য তার সরকার নাকি দায়ী নয়। কি বলবেন? বৈধভাবে যারা চাকরি পেয়েছেন, কোর্টে চাকরি বাতিল হওয়ার জন্য তাদের কোনো তো অপরাধ নেই, দায় নেই। দায় কাদের? মমতা ব্যানার্জির, পার্থ চ্যাটার্জির, তাদের অধীনের এসএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এদের যে পদাধিকারী ছিলেন যারা টাকা নিয়ে অবৈধভাবে নিযুক্ত করেছেন তাদের। তো আমি অন্য কারোর কথা বলছি না। যে এই রাজ্যের শাসক দলের যিনি সাধারণ সম্পাদকের মুখপাত্র, তিনি টিভি ইন্টারভিউ কি বলেছেন, যে এইরকম যে টাকা আদায় করে চাকরি দেওয়া হচ্ছে এটা পার্টির কাছে খবর ছিল। পার্টির সর্বোচ্চ নেত্রীকে মমতা ব্যানার্জি, মন্ত্রিসভার সর্বোচ্চ পদে কে আছেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদি এই যিনি মুখপাত্র তিনি মিথ্যে কথা বলে থাকেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? ব্যবস্থা যখন নেওয়া হয়নি, তার মানে তিনি সত্যি কথা বলেছেন। তাহলে সত্যি কথা যদি বলা হয়, তাহলে মমতা ব্যানার্জি টাকা আদায় করছিলেন, অন্তত টাকা আদায়ের কথা ব্যাপারটা জানছিলেন, কিন্তু সেটা বন্ধ করেননি। তাহলে তিনি কি তার লক্ষ্মণ রেখা মেনেছেন? আচ্ছা, এই যে 21 জুলাই এখন তারা আন্দোলন করেন কিসের জন্য? যে তারা রাইটার্স দখল করার জন্য আন্দোলন করছিলেন। 13 জন লোক পুলিশের গুলিতে মারা গিয়েছিল, কিন্তু গুলি কেন করতে হয়েছিল? আমি অন্য লোকের কথা বলছি না। এখন যিনি সে দলের এমপি, একসময় মন্ত্রীও ছিলেন, তিনি হোম সেক্রেটারি হিসেবে হাইকোর্টে একটা হলফনামা জমা দিয়েছিলেন। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তো, যে কটা গাড়ি ভাঙচুরের কথা সেই হলফনামায় আছে, কটা বাস আগুন দিয়ে পোড়ানোর কথা সেই হলফনামায় আছে, কজন পুলিশ অফিসারকে আহত করার কথা সেই হলফনামায় আছে, কতটা সরকারি সম্পত্তি নষ্ট করার কথা সেই হলফনামা আছে, কটা ব্যারিকেড ভেঙে রাইটার্স দখল করার জন্য এগুলোর কথা সেই হলফনামায় আছে। তিনি তাহলে লক্ষ্মণ রেখা মেনেছিলেন? সিঙ্গুর আন্দোলনের কথা আপনাদের মনে আছে? এই যে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে রেখেছিলেন, এখানে সল্টলেকের বিকাশ ভবনের সামনে একটা রাস্তা অবরোধ করলে সেটা রাস্তা অবরোধ করা যায় না এবং লক্ষ্মণ রেখা অতিক্রম হয়। আর ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে রেখেছিল, যার জন্য হাইকোর্টকে অর্ডার দিতে হয়েছিল যে এটা খালি করা হোক। সেটা লক্ষ্মণ রেখা মানা। তারপরে সেখানে পুলিশের লোকেরা যখন তাকে সরিয়ে দিয়েছিল আন্দোলন থেকে, মানে লক্ষ্মণ রেখা মেনে আন্দোলন থেকে, তখন তিনি তার দলবল নিয়ে এসে বিধানসভায় ঢুকেছিলেন। ঢুকে তারপর কি করেছিলেন? এখনও ফুটে যাচ্ছে, আপনারা দেখবেন, যে সে ভাঙচুর করেছিলেন। সেটা লক্ষ্মণ রেখা মেনে করেছিলেন? তো যিনি কোনোদিন লক্ষ্মণ রেখা মানেননি, পুলিশ অফিসারদের মুখে কালি লাগিয়ে দেয় লক্ষ্মণ রেখা, পুলিশ অফিসের চেয়ারে বসে পড়া লক্ষ্মণ রেখা, রাইটার্সে গিয়ে ধর্ণা দেয়া লক্ষ্মণ রেখা পালন করা, তো উনি এসব কথা বলেন কি করে? সামান্যতম লজ্জাবোধ থাকলে বলতেন না। মুখ্যমন্ত্রী বলছেন চাকরিহারাদের প্রতি আমার সিম্প্যাথি রয়েছে, ছিল এবং থাকবে। সরকারের তরফে আদালতে রিভিউ পিটিশন করা হয়েছে, যদি তা গ্রাহ্য হয় তবে ভালো কথা। আমরা চাইব চাকরি থাক, কিন্তু আদালত যদি তা না মানে তাহলে সরকারের কিছু করার থাকবে না। চাকরিহারাদের প্রতি তার সিম্প্যাথি রয়েছে। সিম্প্যাথি যদি না থাকতো তাহলে তিনি পুলিশ মন্ত্রী, তার অধীনের পুলিশরা গিয়ে যাদের বিনা দোষে চাকরিটা গিয়েছে, পরিবারকে কী করে তারা চালাবেন সেটা তারা বুঝতে পারছেন না। সেই রকম লোকদের ওপর ওই চোখে মেরে এমনভাবে ব্যান্ডেজ করার ব্যবস্থা করতেন না যে একটা চোখ দেখাই যাচ্ছে না, কারণ হাঁটুতে মেরে
হাঁটুটা ভেঙে দিতেন না, বা একটা লোককে 4 জন পুলিশ মিলে লাঠিচার্জ করতেন না, চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যেতেন না। এগুলো যদি সহানুভূতি দেখানো হয় তাহলে আমার মনে হয় কোনো মন্তব্য করা উচিত নয়। আর আপনি বলছেন আইন মানার কথা। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছিল যে যাদেরকে সিবিআই চিহ্নিত করেছে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের সুদ সমেত টাকা ফেরত দিতে হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে উনি সেই সব লোকদেরকে নিয়ে মিটিং করে কী করে বললেন যে প্রথমে যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের ব্যাপারটা দেখি, তারপর যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের ব্যাপারটা দেখব। তাদের ব্যাপার দেখার ওনার অধিকারটা কোথায় আছে কোর্টের রায়ে? এখন উনি ভয় পাচ্ছেন। দেখুন, তৃণমূলের কিছু নেতার বিরুদ্ধে হাইকোর্টে কন্টেম্পটের রুল জারি হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। এখন কড়া কথা বলে উনি হাইকোর্টকে এমন অসন্তুষ্ট করতে চাইছেন না জজ সাহেবদের যাতে ওনার বিরুদ্ধেও কন্টেম্পট হয়। না হলে উনি যখন রায় ওনার পক্ষে যায় তখন বলে যে কোর্ট খুব ভালো, ন্যায় বিচার হয়েছে। যখন রায় বিপক্ষে যায় তখনই উনি যত রকমের আপত্তিজনক মন্তব্য করে থাকেন। তো উনি যে কোর্টের কথা মানতে খুব সহজে বলছেন সেটা নয়। আপনি রিভিউ পিটিশনের কথা বলছেন, তো রিভিউ পিটিশন তো অনেক আগে ফাইল করা যেত। রিভিউ পিটিশন না করে তিনি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করিয়ে সেখানে কেন কোর্টের রায়কে মেনে নিয়ে কনসেন্টে অর্ডার করালেন যে যাদের এক্ষুনি চাকরি চলে যাওয়ার কথা ছিল তারা ডিসেম্বর পর্যন্ত পড়াতে পারবে, এর মধ্যে 31 তারিখের মধ্যে তাকে বিজ্ঞপ্তি দিতে হবে রিক্রুট করার জন্যে। এটা তো মেনে নিয়েছেন। এখন যদি 31 তারিখের মধ্যে উনি বিজ্ঞপ্তি দেন তাহলে যারা বিনা দোষে চাকরি হারিয়েছেন তারা ক্ষুব্ধ হবেন। যদি না দেন তাহলে এই যে বেতন দিচ্ছেন আবার এদেরকে সে বেতন ফেরত দিতে হবে এবং এই যে আদেশ না মারার জন্য কন্টেম্পট হতে পারে, সাজা হতে পারে। অতএব তাকে আইনজীবীরা আমি আশা করছি যে এই ব্যাপারটা বুঝিয়েছেন যে এখন উল্টো পাল্টা বললে অসুবিধা হতে পারে, সেই জন্যে উনি খুব হাইকোর্টের আইন মানতে শুরু করেছেন। স্যার, আপনি একটু আগে কন্টেম্পট অফ কোর্টের কথা বললেন। মুখ্যমন্ত্রী তো বলেইছেন যে চাকরিহারাদের মাইনে বন্ধ হয়নি, যেখানে কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদেরকে একেবারে তাদেরকে একদম চাকরি শেষ, তাদের আর চাকরি নেই। সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাদের টাকা দেওয়া হচ্ছে, চাকরি আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের জন্য গিয়েছে তাদেরকে বলবে। এমনটা না করলেই পারতেন। চাকরিহারাদের উচিত ছিল রাজ্য সরকারকে বিশ্বাস করা। অনেকে কাজ করেছেন, স্কুলে যাচ্ছেন, অনেকে যাচ্ছেন না, তবে রাস্তা আটকে রেখে আন্দোলন করা যায় না। বাড়িতে লোকজন আছে, গর্ভবতী মহিলারা বলছেন তাদের বাড়ি যেতে দেওয়া হচ্ছে না, অফিসে কাজ করছে তাদেরকে 14-18 ঘন্টা 20 ঘন্টা আটকে দেওয়া হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে এসেছিল, তাকে নামতে দেওয়া হয়নি, সে নাকি ভয়ে লাফ দিয়েছে, হাসপাতালে ভর্তি। না করার কারণ আপনি কি বলছেন? পার্থচাত্রীর বাড়িতে এবং তার বান্ধবীর বাড়িতে যখন রেড হয়েছে কত কোটি টাকা উদ্ধার হয়েছে, কত কোটি টাকার মহামূল্যবান রত্ন উদ্ধার হয়েছে। তো এরকম লোকদেরকে আপনি বিশ্বাস করবেন? তো কাকে বিশ্বাস করবেন? মমতা ব্যানার্জি জানতে পাচ্ছেন যে লোক টাকা আদায় করে চাকরি বিক্রি করছেন, মমতা ব্যানার্জি সেটা বন্ধ করেননি, তো তাকে যদি বিশ্বাস না করবেন আপনি কাকে বিশ্বাস করবেন? আপনি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সকলে বলেছে যে কারা বৈধভাবে নিযুক্ত হয়েছেন তাদের তালিকাটা দিয়ে দিন। যদি তারা তালিকা দিতেন তাহলে চাকরি বাতিল হতো না। তালিকা দেননি বলে চাকরি বাতিল হয়েছে। তো যারা তালিকা না দিয়ে চাকরি বাতিল করেছেন তো তাদেরকে বিশ্বাস না করে আপনি কার উপর বিশ্বাস করবেন? তো তারা যেসব কাজকর্ম করেছেন তাতে তাদেরকে অবিশ্বাস করার তো কোনো উপায় নেই, আপনাকে বিশ্বাস করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের উদ্দেশ্যে বলছেন, আমার যখন অধিকার নেই কাউকে বাধা দেওয়ার, তখন আপনিও আমাকে বাধা দিতে পারেন না। আইনি লড়াই লড়ুন, সরকার পাশে থাকবে। এবং অন্যদিকে যখনই চাকরি ফেরত চাইতে যাচ্ছেন তখনই পুলিশের কাছ থেকে মার জুটছে শিক্ষকদের, এবং সেই শিক্ষকদেরকে যারা মার খেয়েছেন তাদেরকে তলব করেছে বিধাননগর উত্তর থানা। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বলছেন যে এদের প্রতি তার সহানুভূতি আছে, তারপরেও বিধাননগর থানা, উত্তর থানা তাদেরকে তলব করেছে এবং বলা হয়েছে হাজিরা যদি এড়ায় তাহলে গ্রেফতারি
থাকবে, গ্রেফতারির হুমকি দেওয়া হয়েছে। মানে কি অবস্থা, গেট ভেঙে মানে ফেঁসে গেল চাকরিহারারা, মানে তারা নিজেদের হকের চাকরি চাইতে গেল, অথচ সেখানে শিক্ষকদের কপালে জুটছে মার, পুলিশের কাছে হুমকি যে তাদেরকে থানায় ডেকে আটক করে রাখা হবে। এতটাও কি অপমান প্রাপ্য ছিল? না, আমি তো বলছি অপরাধটা বৈধভাবে চাকরি পেয়ে কোর্টে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের নয়। অপরাধটা মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি এবং তার লোকদের। অতএব লাঠি যদি মারতে হয় পুলিশের লোকেরা তাদেরকে মারুক। পুলিশ তাদের কর্তব্যবোধের কথা বলছেন তো। তো যখন মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জিরা এই টাকা আদায় করে চাকরি বিক্রি করেছিলেন তখন তাদের কর্তব্যবোধ কোথায় গিয়েছিল? এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবীর বাড়ি থেকে যেসব টাকা উদ্ধার করলেন সেগুলো তারা জানতে পারলেন, পুলিশের লোকেরা জানতে পারেননি। পুলিশের লোকে তো শুধু ইউনিফর্ম পরা পুলিশ থাকে না, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, স্পেশাল ব্রাঞ্চ আছে। তারা কি তখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? তখন তাদের কর্তব্যবোধ জাগ্রত হয়নি। আর এখন লোকগুলো বৈধভাবে চাকরি পেয়েছিল, সরকার তালিকা না দিলে সরকার পাশে থাকছে, তো তালিকাটা আপনি দিয়ে দিলেই তো পারতেন। এসএসসি কাদেরকে নিয়োগ করেছে স্বচ্ছভাবে, কাদেরকে পয়সা নিয়ে নিয়োগ করেছে এসএসসি জানে না? এটা হয়? মমতা ব্যানার্জি কাদের কাছ থেকে পয়সা আদায় করেছে জানেন না? ওনার কেন তালিকাটা দেননি? সেটা এইমাত্র কারণে যে যখন সিবিআই যাদেরকে চিহ্নিত করেছে তাদেরকে সুদ সমেত টাকা ফেরত দিতে হচ্ছে, তারা নতুন করে নিয়োগে আর যোগ্য হবেন না। যদি উনি তালিকাটা দিয়ে দিতেন তাহলে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকেও এই সুদ সমেত টাকা ফেরত দেওয়ার নির্দেশ হতো এবং নতুন নিয়োগে তারা অংশগ্রহণ করতে পারতেন না। ফলে যারা টাকা দিয়েছেন ওই কুন্তল ঘোষদের মতো লোককে, তারা তাদেরকে গাছে বেঁধে মার শুরু করতেন। আর সেখানে মার পড়লে তো কুন্তল ঘোষ তো 10% রেখে 90% উপরে পাঠিয়েছেন, তখন 90%-এর উপরও তো কিছু পড়তো। তো সেই যাতে না পড়ে তার জন্য তালিকা দেননি। উনি কী করে চাকরিহারাদের পাশে থাকবেন? সরকার যদি পাশে থাকতো তাহলে চাকরি বাতিল তো হতোই না। স্যার, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে 26,000 মানুষ তারা সরকারি চাকরি হারিয়েছেন, অন্যদিকে প্রাথমিক তো ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এত মানুষ রাজ্যে চাকরিহারা হয়ে রয়েছেন, বিরোধীরা সরব। সেখানে দাঁড়িয়ে বিরোধীদেরকে প্রায় গালে চুনকালি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এই বলে যে বিরোধীরা বলছে যে দেশে নাকি, আমাদের রাজ্যে নাকি চাকরি নেই, অথচ শিল্পোদ্যোগীদের উৎসাহ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিরোধীরা গাল দেয়। অথচ আলুর চপ বা মোমোর দোকান কখনো খালি থাকতে দেখেছেন? আলুর চপ ভেজে মানুষ 3 তলা বাড়ি বানিয়ে ফেলছে। কি বলবেন? কোনো রকম কাজ না করেও তো 3 তলার থেকে বেশি বাড়ি তৈরি করে ফেলেছেন। তো তাহলে তারা আলুর চপ কেন ভাজতে যাবেন? তার নেতা মন্ত্রীরা যেটা করেছেন যে মমতা ব্যানার্জির পরিবারের লোকজন কালীঘাটের কটা প্লেটের মালিক হয়েছেন, তারা তো আলুর চপ ভাজেননি। তো আলুর চপ ভাজা যদি এত লাভজনক হয় তাহলে পিসি ভাইপোতে প্রথমে শুরু করুন। তো তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে অন্য লোকেরাও শুরু করবে। তো এত লাভজনক কাজ তিনি নিজে কেন করছেন না?